রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। গ্যাসীয় পদার্থের বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল, বলৎসম্যান, ক্লসিয়াস সমবেত প্রচেষ্টায় একটা যান্ত্রিক মডেল প্রতিষ্ঠা করেন এবং এই যান্ত্রিক মডেলের উপর ভিত্তি করে তারা একটা তত্ত্ব প্রকাশ করেন যাকে গ্যাসের গ্যাসীয় তত্ত্ব বলে। এই গ্যাসীয় তত্ত্বের সাহায্যে আমরা বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে আমরা এই তত্ত্বের বিভিন্ন স্বীকার্যগুলো দেখে নিব। ফলে আজকের আলোচনার বিষয়বস্তু হলো গ্যাসের গ্যাসীয় তত্ত্ব। আমরা গ্যাসের গ্যাসীয় তত্ত্ব নিয়ে আজকে কথা বলব। আর এই গ্যাসের গ্যাসীয় তত্ত্বর স্বীকার্যগুলো স্বীকার্যসমূহ, যেমন প্রতিটি গ্যাস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যে কোনো গ্যাসীয় পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত হবে আর এদের অণু বলা হয়, এদের অণু বলে, গ্যাসীয় অণু। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে প্রত্যেকটা গ্যাসীয় পদার্থ ছোট ছোট কণার সমন্বয়ে গঠিত, যাদেরকে বলা হয় গ্যাসীয় অণু। গ্যাসীয় অণুগুলো কী হবে? গ্যাসীয় অণুগুলো কঠিন, গোলাকার, অপূর্ণ স্থিতিস্থাপক হবে। ঠিক আছে, এটা 2 নম্বর স্টেটমেন্ট। প্রত্যেকটা গ্যাসের কণাগুলো কী হবে? গোলাকার হবে, নিরেট হবে, গোলাকার হবে আর পূর্ণ স্থিতিস্থাপক হবে। পাত্রের আয়তনের তুলনায় পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের মোট আয়তন নগণ্য হবে। আমরা যদি একটা গ্যাসীয় পাত্রের কথা বলি, এর মধ্যে যদি গ্যাসের কণাগুলো থাকে, গ্যাসের কণাগুলোকে যদি এক জায়গায়, গ্যাসীয় অণুগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসা হয়, তাহলে এইটুকু আয়তন, এরকম আয়তন দখল করবে। মোট পাত্রের আয়তনের তুলনায় গ্যাসীয় পদার্থের আয়তন নগণ্য হবে। ঠিক আছে, আর গ্যাসের কণাগুলো কি হবে? কঠিন হবে, গোলাকার হবে, পূর্ণ স্থিতিস্থাপক হবে। আর এরা গ্যাসের কণাগুলো গতিশীল। মনে রাখবে, গ্যাসের কণাগুলো গতিশীল। আর এই গতিশীল হওয়ার ফলে গ্যাসের কণাগুলো কি হয়? গতিশীল হয়। গতিশীল দেওয়ালে ধাক্কা দেয়, দেওয়ালে ধাক্কার ফলে চাপের সৃষ্টি হয়, চাপের সৃষ্টি হয়। বোঝা গেছে? আর কি? গ্যাসের কণাগুলোর মধ্যে পরস্পর আকর্ষণ বিকর্ষণ থাকে না। এরা পরস্পর আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া করে না। মনে থাকবে, গ্যাসের কণাগুলো পরস্পর, এই কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ ক্রিয়া করবে না। এবং গ্যাসের কণাগুলোর এদের গতিশক্তি পরম উষ্ণতার সমানুপাতিক। সুতরাং গ্যাসের যে গতিতত্ত্ব, সেই গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা গ্যাসের বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্ম ব্যাখ্যা করার চেষ্টা করব। বোঝা গেছে? ম্যাক্সওয়েল
বলসম্যান ক্লোসিয়াসের সমবেত প্রচেষ্টার ফলে আমরা যে গ্যাসের গতিতত্ত্ব পেয়েছি, সেই গতিতত্ত্বের স্বীকার্যগুলো প্রতিটি গ্যাস ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি, যাদের অণু বলা হয়। এরা কঠিন হবে, গোলাকার, পূর্ণ স্থিতিস্থাপক। পাত্রের তুলনায় এদের আয়তন নগণ্য হবে এবং এরা গতিশীল হওয়ায় এরা কী করবে, দেওয়ালে ধাক্কা দিবে, তার ফলে চাপের সৃষ্টি হবে। গ্যাসীয় কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ ক্রিয়াশীল হবে না এবং সেই সঙ্গে মনে রাখবে এদের গতিশক্তি এদের পরম উষ্ণতার সমানুপাতিক হবে। এবং এই যে স্বীকার্যগুলো এই গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য বলা হয়। তোমরা বলতে পারবে গ্যাসের গতিশক্তির সাথে পরম উষ্ণতার সম্পর্ক কীরূপ? গ্যাসের গ্যাসীয় তত্ত্বের স্বীকার্যের যথার্থতা। আমরা যে স্বীকার্যগুলো দেখলাম, এর সপক্ষে আমাদের কাছে কি কোনো যুক্তি আছে? যেমন দেখো, পাত্রের আয়তনের তুলনায় আমরা যদি দেখি, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য। আমরা এটা স্বীকার্যে দেখেছি, গ্যাসের আয়তন নগণ্য, তাই কি না বলো তো? আর এর জন্য কি হয়? এর জন্য গ্যাস উচ্চ সংকোচনশীল হয়। উচ্চ সংকোচনশীল। আর গ্যাসের ব্যাপন ধর্ম আমরা দেখতে পাই, ব্যাপন ধর্ম দেখা যায়, তাই কিনা বলো তো? গ্যাস উচ্চ সংকোচনশীল কেন হয়? এই যে গ্যাসের গোটা পাত্রের তুলনায়, পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য হয়। গ্যাসের আয়তন নগণ্য, সেই জন্য গ্যাস উচ্চ সংকোচনশীল এবং একটা গ্যাস আরেকটা গ্যাসের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে মিশে যেতে পারে। এই জন্য তো গ্যাসের পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন নগণ্য। সুতরাং এই ধর্মগুলো কি করে? উপরের স্টেটমেন্টটাকে সমর্থন করে, তাই কি না বলো? আমরা যদি আরও দেখি যে এরা ইতস্তত সঞ্চরণশীল। তাই কিনা বলতো? গ্যাসের অণুগুলো, কণাগুলো ইতস্তত সঞ্চরণশীল এবং এই ধরনের ইতস্তত সঞ্চরণশীল হওয়ার ফলে এরা কি নির্দিষ্ট, এদের কোনো নির্দিষ্ট কি থাকে না, নির্দিষ্ট আকার আয়তন থাকে না। আমরা বাস্তবে তাই দেখি, তাই কিনা বলো তো? যে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার আয়তন থাকে না। তো গ্যাসের যে নির্দিষ্ট আকার আয়তন থাকে না, এই পর্যবেক্ষণটা কি সমর্থন করে? নিশ্চয়ই তাহলে গ্যাসের অণুগুলো ইতস্তত সঞ্চরণশীল। যদি সঞ্চরণশীল না হতো তাহলে নির্দিষ্ট আকার আয়তন বজায় থাকতো। আমরা যদি আরও দেখি তাহলে এই ঘটনাটা কি করে? আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো আছে তাদেরকে কিন্তু সমর্থন করে। আমরা যদি দেখি গ্যাসের কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ থাকে না, থাকে কোনো আকর্ষণ বিকর্ষণ হয়। তো গ্যাসের কণাগুলোর মধ্যে যদি কোনো আকর্ষণ বিকর্ষণ না থাকে তাহলে কি হবে বলো তো? গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, তাহলে এরা কি হবে? সীমাহীন প্রসারণশীল হয়, সীমাহীন প্রসারণশীল। যদি আকর্ষণ বিকর্ষণ থাকতো তাহলে সীমাহীন প্রসারণশীলতা আমরা দেখতে পেতাম না। সুতরাং সীমাহীন প্রসারণশীলতাও কিন্তু কি করে? গ্যাসের এই যে স্বীকার্য কণাগুলোর মধ্যে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই, এই ঘটনাটাকেও সমর্থন করে। সুতরাং আমরা এরকম বেশ কিছু যুক্তি দিতে পারি, বেশ কিছু আমরা ঘটনার উদাহরণ দিতে পারি যে সমস্ত গ্যাসের ধর্মগুলো কি করে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যকে সমর্থন করে। গ্যাসের গতীয় সমীকরণ। আমরা যে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো, এই সমস্ত স্বীকার্যের উপর ভিত্তি করে গ্যাসের চাপ সংক্রান্ত একটা সমীকরণ উপপাদন করা হয়, যাকে গ্যাসের গতীয় সমীকরণ বলে। এবং ওই সমীকরণটি হলো পি সমান 1/3 mn c r m s স্কোয়ার বাই ভি। এটাকে গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে এই সমীকরণটা উৎপাদন করা হলো, যেখানে এখানে পি হলো গ্যাসের চাপ,
ভি হলো গ্যাসের আয়তন, আর এম হলো প্রতিটি গ্যাসের ভর, আর এন হলো ভি আয়তনে গ্যাসের অণুর সংখ্যা, আর সি আর এম এস হলো গ্যাসের অণুগুলো যে আছে গড় বর্গবেগের বর্গমূল। এই হলো গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের উপর ভিত্তি করে যে সমীকরণ, যাকে গ্যাসের গতীয় সমীকরণ বলে, এবং এই গ্যাসের গতীয় সমীকরণ পি সমান 1/3 mn CRMS² বাই ভি। এখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এম হলো প্রতিটি গ্যাসের ভর, এন হলো ভি আয়তন গ্যাসের অণুর সংখ্যা, আর CRMS হলো গড় বর্গবেগের বর্গমূল। বোঝা গেছে? তাই গ্যাসের গতীয় সমীকরণ বলা হয়। আমরা এবার গ্যাসের বিভিন্ন ধরনের বেগ নিয়ে কথা বলব। গ্যাসের অণুগুলোর বিভিন্ন ধরনের বেগ হতে পারে, ওরকমই বিভিন্ন বেগ, গ্যাসের অণুগুলোর বিভিন্ন বেগ নিয়ে একটা ধারণা তৈরি করার চেষ্টা করব। তার জন্য আমরা ধরে নিলাম স্থির উষ্ণতায় গ্যাসের অণুর সংখ্যা আমরা ধরে নিলাম গ্যাসের অণুর সংখ্যা সমান এন। এটা আমরা ধরে নিলাম। ধরি স্থির উষ্ণতা একটা গ্যাসের অণুর সংখ্যা এন, এবং এর মধ্যে এই যে এন সংখ্যক অণুর মধ্যে n1 সংখ্যক অণুর প্রতিটির বেগ c1। আবার বলছি, গ্যাসের অণুগুলো যে বিভিন্ন দিকে ছোটাছুটি করে, এরা বিভিন্ন ধরনের বেগের অধিকারী হয়। কিছু কিছু অণুর বেগ খুব বেশি, কিছু কিছু অণুর বেগ খুব কম, এবং এই বেগগুলোকে আমরা বিভিন্ন ধরনের বেগে প্রকাশ করি, যেমন গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল, সম্ভাব্যতম বেগ। বিভিন্ন ধরনের গ্যাসের অণুগুলোর বেগ আমরা বিভিন্ন বেগে প্রকাশ করি। ওরকমই বেগগুলো সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করছি। তার জন্য আমরা ধরে নিলাম স্থির উষ্ণতা একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে মোট অণুর সংখ্যা n, যার মধ্যে n1 সংখ্যক অণুর প্রতিটির বেগ c1 এবং n2 সংখ্যক অণুর প্রতিটির বেগ c2। এইভাবে আমরা ধরে নিলাম n3 অণুর প্রতিটির বেগ c3 ইত্যাদি। বোঝা গেছে? এই জিনিসটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমরা গড় বেগ, প্রথম যে গড় বেগ বলতে আমরা কি বুঝো? গড় বেগ সি বার দিয়ে প্রকাশ করা হয়। গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগ, বিভিন্ন অণুর বিভিন্ন ধরনের বেগ আছে, সেই বেগগুলো নির্ণয় করে তাদের গড় নির্ণয় করব। ফলে গড় কি করে নির্ণয় করব? বিভিন্ন যে বেগগুলো আছে সেই বেগগুলোর থেকে আমরা গড় করব। তাহলে বলো তো, n1 সংখ্যক অণুর প্রতিটির বেগ যদি c1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? n1 c1 প্লাস n2 সংখ্যক অণুর ক্ষেত্রে কি পাবো? n2 c2 প্লাস n3 c3 প্লাস এইভাবে চলবে। গড় যখন বের করব, তাহলে অণুর সংখ্যা দিয়ে আমাকে ভাগ করতে হবে। এই হলো গড় বেগ। আমরা যদি এইটাকে n1 n2 n3 সব মোট অণুর সংখ্যা ধরে নিয়েছি n, সুতরাং গড় বেগ হবে n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n। এই হলো গড় বেগ। বোঝা গেছে? তাহলে গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগ, আমরা বিভিন্ন বেগ, যে বেগগুলো গতিবেগটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারি, ওরকম একটা টার্ম হলো গড় বেগ। বিভিন্ন বেগে, যেমন n1 সংখ্যক অণুর প্রত্যেকটার বেগ যদি c1 হয়, n2 অণুর প্রত্যেকটার বেগ যদি c2 হয়, এভাবে তাহলে আমরা গড় বেগ সমান n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n। এটাকে বলা হয় গড় বেগ। বোঝা গেছে না? তোমরা বলতে পারবে যে আমরা যে গ্যাসের গতীয় সমীকরণ পেলাম, সেই গতীয় সমীকরণের CRMS এটা কি নির্দেশ করে? CRMS গতীয় সমীকরণে CRMS কি নির্দেশ করে? দেখো, এবার আমরা যেটা পড়বো সেটা হলো গড় বর্গবেগ। গড় বর্গবেগ এটা আবার কি জিনিস? এটা সি বার স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়, গড় বর্গবেগ। গ্যাসের অণুগুলোর আমরা কি করব? যে বেগ আছে সেই বেগগুলোর গড় করব।
এবং গড় করার পর তাদের বর্গ করব, একে বলা হয় গড় বর্গবেগ সি/, ঠিক আছে। তাহলে কি করে বের করব আমরা, যদি গড় বর্গবেগ সমান তাহলে কী হবে, বেগ, এই যে বেগ আছে কত c1, তাহলে n1 c1 তার গড় করে আবার বর্গ করব, ঠিক আছে। তাহলে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 বাই কী হবে n1 প্লাস n2 প্লাস n3 ইত্যাদি, অর্থাৎ n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার ইত্যাদি বাই n, বোঝা গেছে। তাহলে গড় বর্গবেগ, গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগ বলতে কি বুঝবো, গ্যাসের অণুগুলো যে বেগ আছে সেই বেগ নির্ণয় করব, সেই বেগ নির্ণয় করার পর তাদের গড় মান নির্ণয় করব এবং গড় মান নির্ণয় করার পর তাদের কি করব, বর্গ করব, গড় মান নির্ণয় করার পর বর্গ, এটাকে বলা হয় গড় বর্গবেগ, ঠিক আছে। এবার আমরা দেখব যেটা, আবার আমি বলছি বোঝা গেছে নিশ্চয়ই, গড় বর্গবেগ, গ্যাসের অণুগুলোর গড় বর্গবেগ বলে একটা টার্ম আছে। কি করে করা হয়, প্রথমে বেগ নির্ণয় করব, যে বেগগুলো আমরা পেলাম বিভিন্ন বেগ তাদের গড় বের করব, গড় বের করার পর তাদের আমরা কি করব, বর্গ করব, ফলে যে বেগটা পাওয়া যাবে তাকে বলা হবে গড় বর্গবেগ। আমাদের আরেক ধরনের বেগ, যেমন গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল, এটা কীরকম, একে CRMS বলা হয়, গড় বর্গবেগের বর্গমূল। এটা কি করে নির্ণয় করব, প্রথমে গ্যাসের বেগ, ঠিক আছে, বেগের বর্গ করব, বর্গ করার পর তাদের গড় করব, তারপর তাদের বর্গমূল নির্ণয় করব, ফলে যে বেগ পাওয়া যায় তাকে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল। ফলে সংজ্ঞাটা কীভাবে বলতে হয়, গ্যাসের অণুগুলোর বেগের বর্গ করার পর গড় করে যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে যে বেগটা পাওয়া যায় তাকে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল। রুট মিন স্কোয়ার ভেলোসিটি, RMS রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এবং এর মানটা কি হবে, আমরা বেগ নির্ণয় করে বর্গ করব, তাহলে n1 c1 স্কোয়ার, ঠিক আছে, n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার, এইভাবে চলবে। তারপর তাদের গড় করব, তাহলে n1 প্লাস অনুসংখ্যা দিয়ে ভাগ করে দিলাম, তারপর তাদের বর্গমূল করব, বোঝা গেছে। তাহলে বর্গমূল করে দিলাম, এটাকে বলা হয় গড় বর্গবেগের বর্গমূল, ঠিক আছে। এরকম বিভিন্ন ধরনের, তাহলে আমরা কি দেখলাম, গ্যাসের অণুগুলোর বেগকে আমরা বিভিন্ন ভাগে প্রকাশ করতে পারি, গড় বেগ, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল, বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা গড় বর্গবেগের বর্গমূলের মান নির্ণয় করব, গড় বর্গবেগের বর্গমূলের মান নির্ণয় কত হবে, গড় বর্গবেগের বর্গমূলের মান নির্ণয়, অর্থাৎ CRMS এর মান নির্ণয় কত হবে বলো তো, কীভাবে নির্ণয় করা যাবে গড় বর্গবেগের বর্গমূলের মান নির্ণয়। আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে কি পাই, গ্যাসের গতীয় সমীকরণ PV সমান 1/3 mNCRMS স্কোয়ার, এটা গ্যাসের গতির সমীকরণ আমরা দেখেছি, ঠিক আছে। এটা কিন্তু প্রতিটি অণুর ক্ষেত্রে, এটা প্রতিটি অণুর ক্ষেত্রে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে আমরা 1 মোলের জন্য কি পাবো, 1 মোলের ক্ষেত্রে কি হবে বলো তো, এটা অণু সংখ্যা হলো n, ফলে 1 মোলের ক্ষেত্রে n সমান হবে অ্যাভোগাড্রো সংখ্যা, বোঝা গেছে নিশ্চয়ই। আবার বলছি, এটা হলো একটা অণুর ক্ষেত্রে, আমরা যদি 1 মোলের ক্ষেত্রে এই সমীকরণটা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে n এর মান হবে এটা, যেটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা, ঠিক আছে। আবার আমরা যদি কি করি, m আর n কে গুণ করি তাহলে সেক্ষেত্রে m পাবো, যেটাকে আণবিক ওজন বলে, আণবিক ওজন, প্রতিটা অণুর ওজন, অ্যাভোগাড্রো সংখ্যক অণুর ওজন সমান আণবিক ওজন, ফলে এই মানটাকে এখানে যদি আমরা বসাই তাহলে কি হবে, কি পাবো,
পিভি সমান 1/3 এম ইন্টু এন সি আর এম এস স্কোয়ার। বোঝা গেছে নিশ্চয়ই? এবার আমরা এই মানটাকে বসাবো, এই মানটা বসাবো, তাহলে কি হবে? প্রথমে আমরা কি করলাম, এন এর মান বসালাম, প্রথমে এন এর মানটা বসালাম, এই মানটাকে। তারপরে সেকেন্ড টাইম আমরা কি করব, এই মানটা বসাবো। তাহলে কত হবে? পিভি সমান 1/3 এম এন সমান কি ক্যাপিটাল এম আণবিক ওজন সি আর এম এস স্কোয়ার। কিন্তু আমরা 1 মোল গ্যাসের জন্য আবার কি জানি বলো? 1 মোল গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কি হয়? 1 মোলের ক্ষেত্রে আবার আমরা আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান আরটি পাই, তাই কিনা বলো? তাহলে পিভি সমান আবার কি হবে? আরটি হবে, আরটি লিখলাম এটাকে। তাহলে সি আর এম এস সমান কি হবে? √3 আরটি বাই এম। এটা হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটির মান। বোঝা গেছে না? আর একবার বলছি যে গড় বেগের বর্গমূলের মান নির্ণয় করার জন্য আমরা গ্যাসের গতীয় সমীকরণ থেকে শুরু করলাম। এটা একটি অণুর জন্য এই সমীকরণটি যদি হয়, তাহলে 1 মোলের ক্ষেত্রে অণুর সংখ্যা সমান হবে অ্যাভোগাড্রো সংখ্যা। আবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে যদি প্রতিটা অণুর ভরকে গুণ করা যায়, তাহলে আমরা আণবিক ওজন পাই। সুতরাং এন এর জায়গায় ক্যাপিটাল এন এবং স্মল এন এর সঙ্গে গুণ করলে আমরা সেক্ষেত্রে আণবিক ওজন এম পেলাম। আবার আমরা জানি 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ পিভি সমান আরটি, ফলে পিভি সমান আরটির মান বসিয়ে দিয়ে সিআরএম এর সমান √3 আরটি বাই এম। এভাবে আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটির মান খুব সহজে নির্ণয় করতে পারি। আমরা রুট মিন স্কোয়ার ভেলোসিটি অর্থাৎ গড় বর্গবেগের বর্গমূল সমান পেলাম 3 আরটি বাই এম। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যায় বলো তো? এখান থেকে আমরা কি বলতে পারি? তাহলে কোনো গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, গড় বর্গবেগের বর্গমূল কি হবে? কোনো গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাই হবে কিনা বলো তো? আণবিক ভর যে আছে, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হবে, তাই কি না? যদি তাই হয়, তাহলে তোমরা বলতে পারবে যে হাইড্রোজেন যে আছে আর সিএমএস, হাইড্রোজেন, এই হাইড্রোজেনের আর সিএমএস এর মান অক্সিজেন আর এমএস। আবার আমি বলছি যে হাইড্রোজেনের যে, মনে রাখবে তোমরা বলতে পারবে হাইড্রোজেনের সিআরএমএস এর মান অক্সিজেনের তুলনায় কত গুণ হবে? হাইড্রোজেনের আরএমএস ভেলোসিটির মান অক্সিজেনের তুলনায় কত গুণ? আমরা এবার আরেক ধরনের বেগ, গ্যাসের অণুর বেগ আছে, সেই বেগটা দেখব, যেমন সম্ভাব্যতম বেগ। এই সম্ভাব্যতম বেগকে সিএম দিয়ে প্রকাশ করা হয় এবং একে ইংরেজিতে মোস্ট প্রবাবল ভেলোসিটি বলা হয়। মোস্ট প্রবাবল ভেলোসিটি, সম্ভাব্যতম বেগ কাকে বলে? গ্যাসের অণু সর্বাধিক সংখ্যক গ্যাসের অণু যে বেগে অধিকারী হয়, মনে থাকবে কথাটা, সর্বাধিক সংখ্যক অণু বিভিন্ন বেগে, গ্যাসের অণুগুলোর তো বিভিন্ন ধরনের বেগের অধিকারী হয়, এর মধ্যে সর্বাধিক সংখ্যক অণু যে বেগের অধিকারী হয় তাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। এবং এই সম্ভাব্যতম বেগের মান যদি আমরা বের করি, তাহলে আমরা এটা বের করতে পারি 2RT/m হয়। তাহলে সম্ভাব্যতম বেগের মান হয় √2RT/m। এক্ষেত্রে সম্ভাব্যতম বেগের মান তার আণবিক ওজনের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়। সুতরাং আমরা বেশ কয়েক রকমের বেগ নিয়ে আলোচনা করলাম। আমরা বিভিন্ন ধরনের বেগের তুলনা করব, বিভিন্ন বেগের মধ্যে তুলনা, বিভিন্ন বেগের মধ্যে আমরা তুলনা করব। ঠিক আছে,
বোঝা গেছে তো? পড়া বোঝা যাচ্ছে নিশ্চয়ই। ইন্টারেস্টিং বিষয়গুলো, গ্যাসের অণুগুলো বিভিন্ন বেগে ছোটাছুটি করে আমরা গড় বেগ পেলাম, গড় বর্গবেগ, গড় বর্গবেগের বর্গমূল। এই মুহূর্তে আমরা দেখব বিভিন্ন ধরনের বেগগুলো যা আছে সেই বেগের মান আমরা তুলনা করার চেষ্টা করব। যেমন আমরা প্রথমে নেব সিএমএম, তারপরে গড় বেগ, তারপরে গড় বর্গবেগ। বলো তো এদের মানগুলো। এর মান √2RT/m। আমরা যদি গড় বেগের মান বের করি তাহলে বেরোবে 8RT/m πm, ঠিক আছে। আর রুট মিন স্কয়ার ভেলোসিটির মান তো আমরা দেখলাম 3RT/m। এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে তুলনা করব। যদি তুলনা করি তাহলে এটা কত হবে? √2, এটা 8/π, এটা হবে √3। এবং এগুলো যদি ক্যালকুলেটারে চাপা হয়, ক্যালকুলেটারে মান বের করি, তাহলে মানটা প্রায় বেরোবে 1:1.128:1.224। এই হলো 3 ধরনের বেগের মধ্যে যদি আমরা মানগুলো তুলনা করি তাহলে এইরকম মান হবে। অর্থাৎ সম্ভাব্যতম বেগের তুলনায় গড় বেগের মান বেশি হয়, গড় বেগের তুলনায় আবার আরএমএস ভেলোসিটির মান বেশি হয়। ফলে আমরা বেগের ক্রমানুসারে যদি সাজাই, বেগের মানের ক্রমানুসারে যদি সাজাই, তাহলে সিএম এর মান সবথেকে কম হবে। মনে থাকবে, মোস্ট প্রবাবল ভেলোসিটির মান অর্থাৎ সম্ভাব্যতম বেগের মান সবথেকে কম হয়, তার তুলনায় গড় বেগের মান বেশি হয়, তার তুলনায় সিআরএমএস বেগের মান বেশি হয়। এই হলো বিভিন্ন ধরনের বেগের আমরা যদি মানগুলো তুলনা করি। এবার প্রশ্ন, এখানে একটা প্রশ্ন থাকে যে গড় বেগ এবং গড় বর্গবেগ এই দুটোর মধ্যে কার গ্রহণযোগ্যতা বেশি? বোঝা গেছে? গড় বেগ অপেক্ষা গড় বর্গবেগ, প্রথমে যদি আমরা বলি যে গড় বেগ আর গড় বর্গবেগ এই দুটো কিন্তু এক নয়। এই যে গড় বেগ ও গড় বর্গবেগের বর্গমূল, বলতো প্রথমে বর্গ করা আছে, গড় করা আছে, আবার বর্গমূল করা আছে, তবুও এই দুটো জানিস কিন্তু এক নয়। গড় বেগ আর গড় বর্গবেগের বর্গমূল কিন্তু ভিন্ন, এরা ভিন্ন। বোঝা গেছে? গড় বেগ, বিভিন্ন বেগগুলোর গড় বের করলাম, অন্যদিকে আবার আমরা কি করছি? বেগের বর্গ করলাম, ঠিক আছে। যে গড় বেগ, যে গড় বর্গবেগের কি গড় বর্গবেগের বর্গমূল আমরা করছি, তো জিনিসটা তো একই, তবুও কিন্তু আলাদা। ধরে নিলাম, যেমন ধরি একটি অণুর বেগ, বলো তো একটি অণুর বেগ আমরা ধরে নিলাম 2 মিটার/সেকেন্ড, আর অন্য একটা অণুর বেগ আমরা ধরে নিলাম, একটি অণুর বেগ ধরে নিলাম 4 মিটার/সেকেন্ড। তাহলে গড় বেগ কত হবে বলো তো? গড় বেগ কত হবে? গড় বেগ সমান 2 + 4/2 = 3 মিটার/সেকেন্ড। এটা হলো গড় বেগ, ঠিক আছে কিনা বলো? এবার আমরা গড় বর্গবেগের বর্গমূল করব, গড় বর্গবেগের বর্গমূল। তাহলে গড় বর্গবেগের বর্গমূল কত হবে? গড় বর্গবেগের বর্গমূল কত হবে বলো তো? 2² 4²/2, তাই কিনা? গড় করা বর্গ, তারপরে বর্গমূল। এক্ষেত্রে কত হবে? √4 4 4 16 4 20 √10 সমান 3.16 মিটার/সেকেন্ড। দেখো এই মান আর এই মান আলাদা। সুতরাং গড় বেগ আর গড় বর্গবেগের বর্গমূল এক রাশি নয়। সেই সঙ্গে মনে রাখবে, গড় বেগের তুলনায় গড় বর্গবেগের বর্গমূলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। কেন বলো তো? গড় বর্গবেগের বর্গমূলের গ্রহণযোগ্যতা এই জন্য অনেক বেশি যে অণুগুলো হলো প্রতিসাম্য, এবং অণুগুলো চারিদিকে একটা পাত্রের সব দিকে সমানভাবে যদি ছোটাছুটি করে, তাহলে আমরা যদি এটাকে +x অক্ষ বরাবর, এটা -x অক্ষ বরাবর দেখি, তাহলে গ্যাসের অণুগুলো একই সময়ে +x অক্ষ বরাবর যতগুলো অণু ধাবিত হবে, -x অক্ষ বরাবর ততগুলো অণু ধাবিত হবে। ফলে +x অক্ষ বরাবর অণুগুলোর গতিবেগ যা হবে, -x অক্ষ বরাবর অণুগুলোর গতিবেগ ততটাই ঋণাত্মক হবে। ফলে ধনাত্মক গতিবেগ এবং ঋণাত্মক গতিবেগের গড় বের করলে গতিবেগ 0 হবে। কিন্তু আমরা যদি গড় বর্গবেগের বর্গমূল করি, তাহলে ঋণাত্মক গতিবেগ যারা বহন করে
তাদেরও বর্গ করার পর সেই ঋণাত্মক মানটা আর থাকে না, কারণ যে কোনো ঋণাত্মক সংখ্যার বর্গ করলেও সেটা ধনাত্মক হয়ে যাবে। ফলে সেক্ষেত্রে কিন্তু গতিবেগের যে গড় গতিবেগের মান শূন্য হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্যই আমরা বলি গড় বেগের তুলনায় গড় বর্গবেগের বর্গমূলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। বোঝা গেছে? বলতে পারবে, তোমরা বলতে পারবে যে এই যে 3 ধরনের বেগ, বিভিন্ন ধরনের বেগের কথা বলা হলো, এদের মধ্যে কোন বেগের মান সবথেকে বেশি? গতিশক্তির রাশিমালা, গ্যাসের অণুর গতিশক্তির রাশিমালা, মনে রাখবে গ্যাসীয় অণুর গতিশক্তির রাশিমালা ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম, ভালো করে দেখে নিবে। প্রতিটি অণুর জন্য আমরা একটা গতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করব। তার জন্য ধরা যাক প্রতিটি অণুর ভর, প্রতিটি গ্যাসীয় অণুর ভর m এবং মোট অণুর সংখ্যা আমরা ধরে নিলাম m। বোঝা গেছে? তাহলে প্রতিটি অণুর ভর হলো m এবং আমরা ধরে নিলাম মোট অণুর সংখ্যা n, এবং এই n এর মধ্যে কি n1 সংখ্যক অণুর প্রতিটির বেগ ধরে নিলাম c1 এবং গতিশক্তি ধরে নিলাম প্রতিটি অণুর গতিশক্তি e1। ঠিক একই রকম n2 সংখ্যক অণুর প্রতিটির বেগ ধরে নিলাম c2 আর গতিশক্তি ধরে নিলাম e2। একই রকম n3 অণুর প্রতিটির বেগ ধরিলাম c3 আর গতিশক্তি ধরিলাম e3 ইত্যাদি। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা এইভাবে ধরিলাম ইত্যাদি। এবার এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারবো বলো তো? এখান থেকে আমরা লিখতে পারবো e1 সমান হাফ m। আমরা জানা আছে যে গতিশক্তি হাফ m, এই যে প্রত্যেকটা অণুর যে গতিশক্তি হাফ m c স্কোয়ার। একই রকম আমরা বলতে পারবো e2 সমান কি হবে? হাফ m, আবার আমি বলছি গতিবেগ কত? c1, তাহলে c1 স্কোয়ার হাফ m c2 স্কোয়ার। একই রকম e3 সমান কি হবে? হাফ m c3 স্কোয়ার। এটা হলো গতিশক্তির মান পেলাম। বোঝা গেছে? প্রতিটি অণুর গতিশক্তি। এবার গড় গতিশক্তি তাহলে কি হবে বলো তো? গড় গতিশক্তির মান কি হবে? প্রত্যেকটা অণুর গতিশক্তি এত, মোট অণু সংখ্যা n1, তাহলে কত হবে? হাফ m n1 c1 স্কোয়ার প্লাস যাদের গতিবেগ c2 এবং গতিশক্তি e2 তাদের জন্য কি হবে? হাফ m n2 c2 স্কোয়ার। একই রকমভাবে হাফ m n3 c3 স্কোয়ার ইত্যাদি। এদের যখন গড় মান বের করব n1 n2 n3 ইত্যাদি। বোঝা গেছে? এই লাইনটা গড় গতিশক্তি বের করছি। তাহলে এক একটা অণুর গতিশক্তি এত, মোট অণু সংখ্যা n, আবার তাকে যদি n1 দিয়ে ভাগ করি গড় মান, এইভাবে আমরা গড় মান পেলাম। এবং এখান থেকে আমরা হাফ কমন নিব, হাফ m যদি কমন নিই তাহলে কি হবে? n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার ইত্যাদি বাই n। এই মানটা বলো তো, এই যে মানটা আমরা পেলাম এটা একটা বেগ নির্দেশ করে। কি বেগ নির্দেশ করে বলতে পারবে? এটা কি বেগ নির্দেশ করে? এটা গড় বর্গবেগ নির্দেশ করে। বোঝা গেছে? গড় বর্গবেগ নির্দেশ করে কি সি বার। আবার আমি বলছি এটা কি নির্দেশ করে? গড় বর্গবেগ নির্দেশ করে। আবার গড় বর্গবেগ আরএমএস ভেলোসিটির বর্গমূলের সমান। সুতরাং এটা সমান আমরা কি লিখতে পারি? সি আর এম এস তার স্কোয়ার। বোঝা গেছে আমার কথাটা? এটা সমান সি আর এম এস স্কোয়ার। এই আমরা গড় গতিশক্তির মান পেলাম। তো গড় গতিশক্তির রাশিমালা প্রতিষ্ঠা করার জন্য ভালো করে ধরে নিবে, আমরা ধরে নিলাম প্রতিটি অণুর ভর m
এবং মোট অণুর সংখ্যা হলো n। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং n1 সংখ্যক অণুর প্রতিটির বেগ c1, গতিশক্তি e1। এভাবে ধরে নেওয়ার পর আমরা গড় গতিশক্তির মান পেলাম এটা। কিন্তু আমাদের RMS এর মান নিশ্চয়ই জানা আছে তোমাদের, যে আমরা যদি কি করি, CRMS সমান √3RT/m, নিশ্চয়ই জানা আছে এক একটা অণুর জন্য গতিবেগ। এক্ষেত্রে আবার তোমাদের নিশ্চয়ই জানা আছে যে বলসম্যান ধ্রুবক K সমান R/n। অতএব এখান থেকে আমরা কি বলতে পারবো বলো তো, যে R সমান তাহলে কি হবে K × n। এই মানটাকে এখানে আমরা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, CRMS সমান √3 × K × n × T/m। তাই হবে কিনা বলো। আবার m এর মান নিশ্চয়ই তোমাদের জানা আছে, কি বলো তো, m এর মান m সমান আবার অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু প্রতিটি অণুর ভর, তাই কিনা বলো। এক একটা গ্যাসের অণুর ভরকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করা যায় তাহলে আণবিক ওজন পাওয়া যাবে। তাহলে CRMS সমান কি দাঁড়ালো, 3 × K × n × T/m এর জায়গায় n × m, n কেটে গেল, ফলে কি থাকলো, CRMS সমান কি থাকলো, 3kT/m। এই মানটাকে এখানে নিয়ে আসবো। বোঝা গেছে, এই জায়গাটা বোঝা গেছে। RMS এর মান বের করলাম, তাহলে গড় বেগ সমান কি দাঁড়ালো, cm × স্কোয়ার আছে, এখানে √r আছে, ফলে কি দাঁড়াবে, 3 × K × T/m। mm কেটে গেলে কি থাকবে, 3/2 kT। প্রতিটি অণুর গড় গতিশক্তির মান আমরা পেলাম। কারো বুঝতে অসুবিধা? কোনো অসুবিধা কিছু নেই। এবার আমরা জানি এটা একটা প্রতিটি অণুর জন্য, মনে রাখবে এটা প্রতিটি অণুর জন্য, প্রতিটি অণুর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি 1 মল গ্যাসের ক্ষেত্রে নিই, 1 মলের জন্য কি হবে বলো তো, 1 মলের জন্য আমরা কি জানি, 1 মল গ্যাসের ক্ষেত্রে আমরা যদি এই K এর মানটা আবার বসাই তাহলে কি হবে, 1 মল গ্যাসের জন্য যদি আমাকে বের করতে হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে 3/2। এটা একটা অণুর জন্য। আর 1 মলের জন্য অণু সংখ্যা কত, অ্যাভোগাড্রো সংখ্যক। 1 মল গ্যাসের অণুর মধ্যে কতগুলো অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক মানে n সংখ্যক। তাহলে 1 মলের জন্য কি হবে, n × 3kT, তাই হবে কিনা। এইখানে বলো তো n আর k, তাহলে এটা সমান কি হবে, 3/2 × n × K × T। এর মান কত বলো তো, n এবং k এর মান এখানে চলে আসো, এই যে দেখো k আর n এর মান কত, r। তাহলে আর K × n × K এর মানটা যদি r বসিয়ে দিই তাহলে 3/2 RT। অর্থাৎ 1 মল গ্যাসের গড় গতিশক্তির মান কত হবে, 3/2 RT। কোনো অসুবিধা? তাহলে এই রাশিটাই আমরা প্রমাণ করলাম 1 মল গ্যাসের গতিশক্তির রাশিমালা। খুব সুন্দর একটা ইম্পর্টেন্ট বটে। অণুর গতিশক্তি রাশিমালা প্রতিষ্ঠা করার জন্য, এই রাশিমালাটা প্রতিষ্ঠা করার জন্য আমরা শুরুটা করলাম কোথা থেকে, ধরে নিলাম গ্যাসের অণুর ভর m, তাই কি না। তারপরে প্রতিটি অণুর সংখ্যা n ধরে আমরা তাদের গড় গতিশক্তি বের করলাম এবং CRMS এর মানটা বসিয়ে দিলেই আমরা পেলাম 1 মল গ্যাসের জন্য গতিশক্তির মান হবে 3/2 RT। গ্যাসীয় তত্ত্বের সাহায্যে গ্যাস যে সূত্রগুলো আছে, চার্লস সূত্র, বয়েল সূত্র, গ্যাস সূত্র, উপপাদন, ঠিক আছে। আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে কিন্তু বিভিন্ন সূত্রগুলো উপপাদন করতে পারি। ওরকমই 2-1টা সূত্র আমরা দেখব। যেমন বয়েলের সূত্র, নিশ্চয় মনে আছে বয়েল সূত্র। বয়েল সূত্র কি বলো তো, V ভ্যারিজেস 1/p যখন T স্থির। আমরা এই কথাটাতে পৌঁছাবো, কথা থেকে শুরু করে গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে। সেজন্য আমরা গ্যাসের গতিতত্ত্বের সমীকরণটা লিখব কি, PV সমান 1/3 mn CRMS², তাই কি না। খুব সহজ, দেখো দেখিয়ে নিই। এবং এখান থেকে আমরা কি পাবো, এটাকে একটু 2/3 × n লিখলাম, × 1/2 mc RMS²।
এটা হলো গতিশক্তির রাশিমালা, তাই কি না, হাফ এম সি স্কয়ার। এবং গতিশক্তির মান এক্ষুনি আমরা যে গতিশক্তির মান পেলাম, কি পেলাম বলো তো, গতিশক্তির মান যেটা সেটা হলো 2/3 RT। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তির মান তার উষ্ণতার সমানুপাতিক। উষ্ণতা যদি স্থির থাকে তাহলে গতিশক্তি স্থির থাকবে, তাই কি না বলো। তোমরা বলতে পারবে এই যে জায়গাটা থেকে তোমরা বলতে পারবে যে হাইড্রোজেনের গড় গতিশক্তি অক্সিজেনের কত গুণ, হাইড্রোজেনের গড় গতিশক্তি অক্সিজেনের কত গুণ যদি উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ স্থির উষ্ণতায় হাইড্রোজেনের গড় গতিশক্তি অক্সিজেন অণুর তুলনায় কত গুণ, প্রশ্নটার উত্তর তৈরি করবে। আমরা চলে আসি এখানে, তাহলে টি যদি স্থির থাকে বলতে পারবে, টি যদি স্থির থাকে তাহলে গতিশক্তি স্থির হবে, ফলে টি যদি স্থির থাকে, এই কথা বোঝা গেছে। আবার আমি বলছি এটা কি নির্দেশ করে, এটা গতিশক্তি নির্দেশ করে, এটা হলো গতিশক্তি, এবং টি স্থির হলে এটা কি হবে, ধ্রুবক হবে, তাই হবে কি না, বোঝা গেছে। যেহেতু এটা গতিশক্তি আর এই গতিশক্তির মান উষ্ণতার উপর নির্ভর করে, স্থির উষ্ণতায় গতিশক্তির মানটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাবো, পিভি। আর নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে মনে রাখবে, নির্দিষ্ট ভরের জন্য কি হবে, এনও ধ্রুবক হবে। এই কথা বোঝা গেছে তো, এই জায়গাটা বোঝা গেছে। আবার বলছি, আমরা এই যে গ্যাসের গতি সমীকরণটাকে এভাবে ভাঙালাম, এবং এই যে রাশিটা যে আমি রাশিটা যে গোল করে দিয়েছি বলো তো, এটা গতিশক্তিকে নির্দেশ করে, হাফ এম ভি স্কয়ার, তো হাফ এম সি স্কয়ার। তাহলে এটা যদি গতিশক্তি, এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গতিশক্তির মান উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা যদি স্থির থাকে তাহলে গতিশক্তির মানটা স্থির অর্থাৎ ধ্রুবক হবে। তাহলে স্থির উষ্ণতা এটা ধ্রুবক কিনা বলো তো। আবার একটা নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য ভর নির্দিষ্ট, ভর গ্যাসের ভর নির্দিষ্ট, গ্যাসের ভর যদি নির্দিষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এনের মানটাও তো নির্দিষ্ট হবে, ধ্রুবক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম, এটাও ধ্রুবক পেলাম, এটাও ধ্রুবক পেলাম। তাহলে সবগুলো যদি ধ্রুবক হয় তাহলে এটা সমান কে হবে কিনা বলো তো, গোটাটাই ধ্রুবক। তা গোটাটা যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে ভি সমান কি, কে ইন্টু 1/p। আর এটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি পাবো, ভি ভেরিজেস 1/p। বয়েলের সূত্র আমরা এভাবে সহজে প্রতিষ্ঠা করতে পারি। কোনটা জায়গা বোঝা গেল না, ক্লিয়ার। আমরা একই রকমভাবে চার্লসের সূত্র দেখো, কিভাবে চার্লসের সূত্রটা আমরা প্রমাণ করতে পারি, ঠিক আছে। তো চার্লসের সূত্রটা কি বলো তো, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, চার্লস সূত্র, তাই কিনা। চার্লস সূত্রে কি, ভি ভেরিজেস টি। আমরা এটাতে পৌঁছাবো কখন, যখন পি স্থির, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, গ্যাসীয় গতীয় সমীকরণ পিভি সমান 1/3 mn CRm, ঠিক আছে। এবার চলে আসো একটু গুছিয়ে লিখি, 2/3 ইন্টু n ইন্টু হাফ m CRm স্কয়ার, ঠিক আছে, কোনো অসুবিধা। এবার চলে আসো, এক্ষেত্রে এটা আমরা কি পেলাম বলো তো, এটা কি, এটা গতিশক্তি নির্দেশ করে কিনা আগে বলো। এটা গতিশক্তি, আর গতিশক্তি কি, উষ্ণতার সমানুপাতিক, তাই কিনা। তাহলে উষ্ণতা যদি সমানুপাতিক হয় আর এনের মানটা কি, ধ্রুবক, কারণ একটা নির্দিষ্ট গ্যাসের ভরের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট ভরের ক্ষেত্রে কি হবে, নির্দিষ্ট ভরের ক্ষেত্রে এন সমান ধ্রুবক হবে, বোঝা গেছে নিশ্চয়ই। আর এক্ষেত্রে বয়েলের চার্লসের সূত্রে পি স্থির বা পি ধ্রুবক। ফলে এই সমস্ত কথাগুলোকে যদি সামনে রাখি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারবো বলো তো, ভি সমান 2/3 n/p ইন্টু টি, এর মান টি বসিয়ে দিলাম, এন ধ্রুবক পি ধ্রুবক, তাই কিনা বলো তো। যদি তাই হয় তাহলে ভি সমান কী হবে, এই যে গোটাটা ধ্রুবক ইন্টু টি। এখান থেকে যদি এটাকে তুলি তাহলে কী হবে, সমানুপাতিক চিহ্ন পাবো, এই ভি ভেরিজেস টি। এই হলো চার্লসের সূত্র, বোঝা গেছে। কোনটা জায়গা বোঝা গেল না। এভাবে আমরা কি করতে পারি, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র, এই সূত্রগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারি। ম্যাক্সওয়েল
গতি বণ্টন সূত্র। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল বলা হয়, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। আমরা তো এটা কথা বিশ্বাস করি যে একটা কন্টেনারের মধ্যে যদি একটা গ্যাসীয় পদার্থ থাকে তাহলে অণুগুলো তীব্র বেগে ছোটাছুটি করে। এক্ষেত্রে মনে রাখবে অণুগুলো কিন্তু বিভিন্ন বেগের অধিকারী হয়। কিছু সংখ্যক অণু তীব্র বেগে ছোটে, কিছু সংখ্যক অণুর গতিবেগ মধ্যম মানের হয়, আবার কিছু সংখ্যক অণুর গতিবেগ কিন্তু খুব কম হয়। বোঝা গেছে? এ সংক্রান্ত একটা সূত্র বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রদত্ত, যাকে ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ল বলে। ম্যাক্সওয়েল গতিবেগ বণ্টন সূত্র। কি সূত্রটা? বলছে স্থির উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ এমনভাবে বণ্টিত হবে যাতে তাদের মধ্যে সংঘর্ষের পরেও বেগের বণ্টন অপরিবর্তিত থাকে। বোঝা গেল কথাটা? অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? আবার বলছি যে স্থির উষ্ণতায় গ্যাসের অণুগুলির বেগ এমনভাবে বণ্টিত হয়, মনে রাখবে কথাটা, এমনভাবে বণ্টিত হয় যাতে তাদের মধ্যে সংঘর্ষের পরেও বেগের বণ্টন, মনে থাকবে, বেগের বণ্টন অপরিবর্তিত থাকে। এর মানে বুঝতে পারছো কথাটা কি বলতে চাইছে? ধরে নিলাম একটা কন্টেনারের মধ্যে 25 থেকে 30 বেগে 100টা অণু ছোটাছুটি করছে। এর মধ্যে যদি 10টা অণু এই বেগের সীমার বাইরে চলে যায়, তাহলে অন্য 10টা অণু ওই বেগের সীমার মধ্যে আবার প্রবেশ করবে। এটাকে বলছে তাদের সংঘর্ষের ফলে তাদের বেগের পরিবর্তন হতে পারে, কিন্তু বণ্টনটা অপরিবর্তিত থাকবে। কথাটা বোঝাতে পেরেছি তো? ধরে নিলাম 100টা অণু 25 থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে ছোটাছুটি করছে। এর মধ্যে 10টা অণুর বেগ 25 থেকে 30-এর বাইরে চলে গেল, তাহলে অন্য 10টা অণু আবার সেই বেগটা লাভ করবে, ফলে বণ্টনটার কোনো পরিবর্তন হবে না। এটাকে বলা হয় ম্যাক্সওয়েলের গতি বণ্টন সূত্র। বোঝা গেছে? এবং এই গতি বণ্টনের উপর ভিত্তি করে একটা লেখচিত্র, সেই লেখচিত্র থেকে আমরা কিছু বেগ সম্পর্কে আন্দাজ করতে পারি। ওই লেখচিত্রটা আমরা একটু দেখে নিব কীরকম লেখচিত্র। যেমন এইদিকে তার বেগ বোঝাচ্ছে, আর এদিকে হলো dN/, অণুর ভগ্নাংশ বোঝাচ্ছে, মোট অণুর ভগ্নাংশ, এবং আমরা এর নিয়ে যদি একটা লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রটা আমরা এরকম দেখতে পাবো। এরকম একটা লেখচিত্র দেখতে পাবো, এইরকম লেখচিত্র। ঠিক আছে? যেখানে এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে সিএম, এবং এই বেগটা নির্দেশ করবে গড় বেগ, এই বেগটা নির্দেশ করবে সিআরএমএস। এইভাবে বেগের বণ্টনটা হবে। ঠিক আছে? এই লেখচিত্র থেকে আমরা কি দেখতে পাচ্ছি বলো তো? এই লেখচিত্র থেকে আমাদের যে প্রাপ্তি, সেটা হলো সি, গতিবেগ। গতিবেগ বৃদ্ধির সাথে সাথে এই যে ভগ্নাংশের মানটা ধীরে ধীরে বাড়ছে। গতিবেগ যত বাড়ছে এটাও বাড়ছে। ঠিক আছে? তাহলে সি বৃদ্ধির সঙ্গে কি dN/N বৃদ্ধি পায় কিনা বলো তো? গতিবেগ থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মনে রাখবে এক সময় কী হবে? সর্বোচ্চ মানে পৌঁছায়, এবং ওই মানটাকে তখন কি বলা হয়? সেই মানটাকে তখন সিএম, মোস্ট প্রবাবল ভেলোসিটি, সিএম বলা হয়। এবং এর মান কত? √2RT/m। এটা হলো 1 নম্বর প্রাপ্তি আমরা পেলাম।
2 নম্বর যদি আমরা দেখি বলতে পারবে 2 নম্বর কি বলতো, যখন দেখো বেগের মান খুব কম ফলে অণুর সংখ্যা খুব কম, আবার বেগের মান খুব বেশি ফলে কার্ভটা নিচে নেমে গেছে, অণুর সংখ্যা কম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যত উপরে উঠবো অণুর সংখ্যা তত বেশি, যে ভগ্নাংশটা। তাহলে খুব কম, মনে রাখবে, খুব কম ও বেশি বেগের অণুর সংখ্যা কীরকম, অল্প, খুব কম। বেগের মান খুব কম এরকমও অণুর সংখ্যা খুব কম, আবার বেগের মান খুব বেশি এরকমও অণুর সংখ্যা খুব কম। কথাটা বোঝা গেছে, বোঝাতে পেরেছি তো? যে এই দেখতে পাচ্ছ কার্ভটা নিচের দিকে নেমে আছে, ফলে বেগের মান যখন কম কার্ভটা নিচের দিকে নেমে যাচ্ছে, বেগের মান আবার যখন খুব বেশি কার্ভটা আবার নিচের দিকে নেমে যাচ্ছে, ফলে বেগের মান খুব কম এবং বেশি এরকম অণুর সংখ্যা খুব কম। বেশিরভাগ অণুর কি বলতো, বেশিরভাগ অণুর বেগ মাঝারি মানের, তাই কিনা বলো? মাঝারি মানের এই বেগ, এই জায়গাটার বেগটা সব থেকে বেশি। আর একটা প্রাপ্তি কি দেখতে পাচ্ছ, বেগগুলোর মানগুলো দেখতে পাচ্ছ, কার মান সব থেকে বেশি, সব থেকে সিএম মোস্ট প্রবাবল ভেলোসিটির মান সব থেকে কম, তারপরে গড় বেগ, তারপরে সিআরএমএস। এই হলো ম্যাক্সওয়েলের যে গতিবণ্টন সূত্র, এবং সেই সূত্রের উপর ভিত্তি করে লেখচিত্র, এবং লেখচিত্র থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য। বোঝা গেছে? তোমরা বলতে পারবে যে ম্যাক্সওয়েলের যে গতিবণ্টন সূত্র আছে, এই গতিবণ্টন সূত্রে ধ্রুবক রাশিটি কি? ম্যাক্সওয়েলের গতিবণ্টন সূত্রের ধ্রুবক রাশি কি? এবার আমরা দেখব ম্যাক্সওয়েলের গতিবণ্টন সূত্রের উপর ভিত্তি করে আমরা দুই একটা জিনিস দেখব, যেমন সম্ভাব্য বেগ ও আণবিক ওজন। এদের মধ্যে সম্পর্কটা একটু দেখব, সম্ভাব্যতম বেগের সাথে আণবিক ওজন। বোঝা গেছে? সম্ভাব্যতম বেগের সাথে আণবিক ওজন। তো লেখচিত্রটা যদি অঙ্কন করি, লেখচিত্রের সাহায্যে আমরা একটু দেখার চেষ্টা করব। এদিকে বেগ আর এদিকে ভগ্নাংশ, অণুর ভগ্নাংশ, এবং আমরা যদি লেখচিত্র অঙ্কন করি তাহলে এরকম লেখচিত্র দেখতে পাবো। এরকম লেখচিত্র আমরা কিন্তু দেখতে পাবো, যেখানে এটা কি নির্দেশ করে, T1 T2 এটা M1 M2 M3। বলো তো এখান থেকে কোনো ধারণা হচ্ছে? দেখতে পাচ্ছি বেগের সাথে তার আণবিক ওজনের সম্পর্ক, এবং এখান থেকে আমরা যদি দেখি M1 গ্রেটার দেন M2 M3, এবং আমরা জানি সম্ভাব্যতম বেগ এর সাথে সম্পর্ক কি, 2RT/m, আণবিক ওজনের সাথে ব্যস্তানুপাতিক। ফলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, বেগের মান, আণবিক ওজনের মান যত বেশি বেগের মান তত তার কম। এই যে বেগের মান, এখানে যদি আমরা দেখি বেগের মান cm, বোঝা যাচ্ছে তো, cm প্রাইম, cm, ঠিক আছে? যার আণবিক ওজন যত বেশি তার বেগের মান তত কম। আণবিক ওজন কমে যাচ্ছে, বেগের মান বেড়ে যাচ্ছে, আণবিক ওজন কমে যাচ্ছে, বেগের মান বেড়ে যাচ্ছে, তাই কিনা বলো? সুতরাং এখানে লেখচিত্র থেকে আমরা কি বলতে পারি, কোনো গ্যাসের সম্ভাব্যতম বেগ তার কি আণবিক ওজন বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়। বোঝা গেছে নিশ্চয়ই লেখচিত্রটা? বোঝা গেছে তো? আমরা যদি আর একটা সম্পর্ক দেখার চেষ্টা করি, সম্ভাব্যতম বেগের সাথে উষ্ণতার সম্পর্ক, তাহলে কীরকম হবে উষ্ণতা? সেক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু একটা লেখচিত্র পাবো। লেখচিত্রের প্রকৃতিটা এরকম হবে। লেখচিত্রের প্রকৃতি এরকম। এক্ষেত্রে কী হবে, এটা T1 T2 T3, এবং এই জায়গাগুলো কি নির্দেশ করবে, cm নির্দেশ করবে, cmগুলো নির্দেশ করছে। ঠিক আছে? এখান থেকে বলো তো কোনো ধারণা, কীরকম ধারণা হচ্ছে বলো তো এই জায়গাটা থেকে? এবং এক্ষেত্রে কি হবে দেখো, আমরা যদি সম্পর্কটা দেখি, উষ্ণতার সাথে সম্পর্ক দেখি,
তাহলে সিএম সমান √2RT/m। দেখতে পাচ্ছ উষ্ণতার সাথে সমানুপাতিক, তাই কি না? তাহলে উষ্ণতা যত বাড়বে বেগ তত বাড়বে। এক্ষেত্রে তাহলে T1 <T2 <T3। এখান থেকে কি প্রাপ্তি বলো তো? এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে টি যদি বৃদ্ধি পায় তাহলে টি বৃদ্ধি পেলে সিএমও বৃদ্ধি পাচ্ছে কিনা বলো? উষ্ণতা যত বাড়ছে সিএম এর মানটা তত বাড়ছে, তাই কি না? এবং এখান থেকে আমরা কি আবার উল্টোটা বলতে পারি, কি বলতে পারি? উষ্ণতা হ্রাস পেলে মোস্ট প্রবাবেল ভেলোসিটিও হ্রাস পাবে কিনা বলো? এটা আমরা লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি। আর লেখচিত্র থেকে আরেকটা জিনিস আমরা যদি লক্ষ্য করি, দেখো এই যে এর যে এই জায়গাগুলোর তুলনায় এই জায়গাগুলো অনেক ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অনেক বিস্তৃতি হচ্ছে, তাই কি না? ফলে বিস্তৃতিটা কিন্তু বাড়ছে। এটার মানে উষ্ণতা যত বাড়বে, কি উষ্ণতা যত বাড়বে সিএম বেগের অধিকারী, সিএম মানে সম্ভাব্যতম বেগের অধিকারী অণুর সংখ্যাও বাড়বে, তাই কিনা বলো তো? অণুর সংখ্যা বৃদ্ধি পায় কেন? এই যে মানগুলো দ্বারা দেখো এটার বিস্তৃতিও ছোট, তার তুলনায় এটা বড়, তার তুলনায় এটা আরও বড়, ফলে অনেকগুলো অণু কিন্তু এখানে কভার করে। সুতরাং টি এর মান যত বাড়বে সম্ভাব্যতম বেগের অধিকারী অণুর সংখ্যা তত বাড়বে। এই ধারণাগুলো আমরা ম্যাক্সওয়েলের ডিস্ট্রিবিউশন ল বা ম্যাক্সওয়েলের যে গতিবণ্টন সূত্র থেকে আমরা আন্দাজ করতে পারি। ফলে আজকের আলোচনা শেষে আমরা মূলত গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য এবং স্বীকার্যের উপর ভিত্তি করে যে গ্যাসের গতীয় সমীকরণ এবং বিভিন্ন গ্যাসের সূত্রগুলো আমরা গ্যাসের গতীয় তত্ত্বের সাহায্যে কীভাবে ব্যাখ্যা করতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হলো, সেই বিষয়টা নিয়ে গল্প হলো। সেই সঙ্গে ম্যাক্সওয়েলের গতিবণ্টন সূত্র ভীষণ ইম্পর্ট্যান্ট একটা আলোচনা, যেটা উঁচু ক্লাসের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো বটেই। আমার মনে হয় আজকের আলোচনাটা যে সমস্ত বিষয় নিয়ে করা হলো সে সম্পর্কে তোমাদের একটা সঠিক ধারণা তৈরি হবে, এই প্রত্যাশা রেখে ক্লাসটা আজকে এখানে শেষ করছি।